বাইরে মেঘে ঢাকা আকাশ, টুপটাপ বৃষ্টির শব্দে ভিজে আছে চারপাশ। আমি তখন ভাবতেও পারিনি এক বৃষ্টি ভেজা বিকেল আমার জীবনের গল্প পাল্টে দেবে। তিনি ছিলেন আমার শিক্ষক, বয়স ৩০-এর কোঠায়, অথচ তার চোখের গভীরে ছিল এক রহস্যময় টান। সেদিন কাকতালীয়ভাবে প্রবল বৃষ্টি তাকে আটকে দিল আমার শহরে, আর আমি সাহস করে বললাম, আপনি চাইলে আমার ঘরে আসতে পারেন। ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকা তার সেই চেহারা তাকে খুবই আকর্ষণীয় লাগছিল। আমি তাকে ঘরের ভেতরে নিয়ে এলাম, বাইরে ঝরতে থাকা বৃষ্টিকে পিছনে ফেলে দরজা বন্ধ করলাম। এরপর আমি শিক্ষকের আজকের এই গল্পটি আরও স্পেশাল না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। 10টা বেজে গেছে, অথচ অপর্ণা এখনও আসেনি। অরিন্দম সেন, বয়স 28, মহুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষক। গ্রামের এক প্রান্তে গাছপালায় ঘেরা দালান বাড়িতে একা থাকেন। চাকরির শুরুতে গ্রামের মানুষের সরলতা তাকে টেনেছিল, কিন্তু একাকিত্ব ধীরে ধীরে অনুভব করছিলেন। প্রায় 1 মাস হল প্রতিদিন সকালে স্কুলে যাবার আগে অপর্ণা তার বাড়ি আসে, কখনো বই নিয়ে প্রশ্ন করতে, কখনো গল্প করতে। অরিন্দম নিজেও জানেন এটা শুধু পড়াশোনা নয়, এর মধ্যে আছে এক অদ্ভুত টান যা কেউ মুখে বলে না, কিন্তু দুজনেই অনুভব করে। আজকের দেরি তাই তাঁকে অস্থির করে তুলেছে। গেটের দিকে চোখ রাখতে রাখতে চায়ের কাপ ঠান্ডা হয়ে গেল। হঠাৎ গেট খুলে অপর্ণা হনহন করে ভেতরে ঢুকল, কাঁধে ব্যাগ, মুখে হালকা ক্লান্তি। এত দেরি হলো কেন? অরিন্দম হেসে জিজ্ঞাসা করলেন। পাশের গ্রামে এক আত্মীয় অসুস্থ হয়ে পড়েছিলেন, দেখতে গিয়েছিলাম। অপর্ণা ব্যাগ নামিয়ে রাখল, তারপর সরাসরি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনার সঙ্গে দেখা না হলে দিনের শুরুটা কেমন যেন অসম্পূর্ণ লাগে। অরিন্দম সেই কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন। বাইরের সকালের আলো বারান্দা ভরে ফেলেছে, হাওয়া উড়িয়ে দিচ্ছে অপর্ণার খোলা চুল। তাদের মাঝে নীরবতা, আর সেই নীরবতায় লুকিয়ে আছে এক অচেনা উষ্ণতা, যা দিনের আলোতেও বোতন থাকে না। আপনি যদি রাজি হন তাহলে 1 কাপ চা খাওয়াতে চাই। আমার কথাটা শেষ হতেই রিমি ম্যাডাম এক মুহূর্ত থমকে দাঁড়ালেন। বাইরের বৃষ্টির শব্দ যেন আরও তীব্র হয়ে উঠল। তার কাঁধের ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। তার চোখে হালকা বিস্ময়, কিন্তু ঠোঁটে এক অচেনা উষ্ণ হাসি। তোমার এই নিমন্ত্রণটা অদ্ভুতভাবে ভালো লাগছে, তিনি ধীরে বললেন। আমার বুকের ভেতর হঠাৎ করে এক ধরনের উষ্ণ স্রোত বয়ে গেল। আমি বুঝলাম এই মুহূর্তটা কোনো সাধারণ শিক্ষক-ছাত্র আলাপ নয়, এর ভেতরে এক অদ্ভুত টান আছে যা আমাকে অবচেতনই তার দিকে আরও কাছে টেনে নিচ্ছে। আমরা একসাথে আমার ছোট্ট ড্রয়িং রুমে ঢুকলাম। ভিতরের হালকা আলোয় তার ভেজা চুলগুলো কপালের ওপর পড়ে আছে, গায়ের শালটা কাঁধ থেকে খানিকটা সরে গেছে, যেন উষ্ণতার এক নীরব আমন্ত্রণ। আমি চায়ের কাপ হাতে এগিয়ে দিলাম, আঙুল ছোঁয়ার সাথে সাথে যেন শরীরে বিদ্যুতের মতো এক অনুভূতি ছড়িয়ে পড়ল। তুমি তো ভালোই চা বানাও, রিমি ম্যাডামের কণ্ঠে প্রশংসার সাথে সাথে এক নরম উষ্ণতা মিশেছিল। আমার মনে হল এই সন্ধেটা হয়তো আমাদের দুজনের জন্যই কোনো অজানা গল্পের প্রথম পাতা হয়ে থাকবে। আমাদের মাঝে তৈরি হওয়া সেই নীরব বোঝাপড়া যেন অদৃশ্য সুতোই বাঁধা। আমি অনুভব করছিলাম তার প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি সবই আমাকে অজানা কোনো দিকে টেনে নিয়ে যাচ্ছে। সন্ধ্যের আলো তখন ঘরের জানালায় হেলে পড়েছে। বইপত্র গুছিয়ে রাখতে রাখতে আমি হঠাৎ তার হাতের আঙুলে ঠেকে গেলাম। কোনো শব্দ উচ্চারণ করিনি, শুধু চোখে চোখ রেখে বুঝিয়ে দিলাম আমি এই অদ্ভুত আকর্ষণের বাইরে নেই। তিনি মৃদু হেসে বললেন, তুমি কি সবসময় এত চুপচাপ? আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তার চোখের গভীরে সেই প্রশ্নের উত্তর আটকে গেল। পরক্ষণেই তিনি জানালার দিকে তাকিয়ে বললেন, আজ আকাশটা কেমন যেন মন খারাপের মতো লাগছে, ঠিক আমার মতো। আমি কিছুটা কাছে গিয়ে দাঁড়ালাম। দূরের বজ্রপাতের আলো ঘরে ঝলসে উঠল, আর সেই মুহূর্তে তার কাঁধে আমার হাতের স্পর্শ, আমাদের মধ্যে দূরত্ব যেন এক নিঃশ্বাসে মিলিয়ে গেল। তার চোখে তখন অদ্ভুত এক উষ্ণতা, আর আমার মনে কেবল একটাই অনুভূতি, এই মুহূর্তটুকু চিরদিনের জন্য ধরে রাখতে চাই। বজ্রপাতের আলো নিভে গেলে ঘরটা আবার শান্ত অন্ধকারে ঢেকে গেল। জানালার বাইরে বৃষ্টি ক্রমশ বেড়ে চলেছে, টপ টপ করে জল পড়ার শব্দ যেন আমাদের নীরবতার সাথে মিশে যাচ্ছে। তিনি ধীরে ধীরে জানালাটা বন্ধ করলেন, তারপর আমার দিকে ফিরে দাঁড়ালেন। চোখে তখন এমন এক দৃষ্টি যা ভাষার বাইরে, কিন্তু অনুভূতিতে স্পষ্ট। আমি বুঝলাম এই মুহূর্তে কোনো শব্দের প্রয়োজন নেই। আমি নীরবে তার কাছে এগিয়ে গেলাম।
আমাদের মাঝে মাত্র 1 হাত দূরত্ব, অথচ মনে হল এটাই যেন সবচেয়ে দীর্ঘ পথ, যা পার হওয়ার অপেক্ষায় আমি কতদিন ছিলাম। তিনি ধীরে মাথা নিচু করলেন, চুলের কিছু গোছা কপালে নেমে এলো। আমি হাত বাড়িয়ে চুল সরিয়ে দিলাম। সেই স্পর্শে তার নিঃশ্বাস কেঁপে উঠল, আর আমার বুকের ভেতর হঠাৎ কেমন এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। কোনো তাড়া নেই, তবুও মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে অবিরাম, আর ঘরের ভেতর আমাদের নীরবতা যেন এক গভীর প্রতিশ্রুতির মতো জড়িয়ে আছে। ঘরের বাতাসে এখনও বৃষ্টির গন্ধ ভাসছে। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তিনি চোখ সরাচ্ছিলেন না, যেন দুজনেই একে অপরের চোখে উত্তর খুঁজছিলাম। আমি আস্তে বললাম, আপনি চাইলেই আজকে বৃষ্টি থেমে যাক, কিন্তু আমার মনে হচ্ছে আমি চাই না এই সময় শেষ হোক। তিনি সামান্য হেসে মাথা নিচু করলেন। সেই হাসি এত শান্ত অথচ গভীর যে আমার বুক কেঁপে উঠল। তুমি জানো তো, আমি অনেক দিন ধরেই এই ঘরে আসিনি, অথচ আজ মনে হচ্ছে এখানেই যেন আমার সবটা আটকে আছে। আমাদের কথা ধীরে ধীরে থেমে গেল, শুধু নিঃশ্বাসের শব্দ আর দূরে বজ্রের গর্জন। তিনি হঠাৎ আমার খুব কাছে এসে দাঁড়ালেন, আমার কাঁধে হাত রেখে বললেন, তুমি কি জানো, আজকের এই মুহূর্তটা হয়তো আমাদের জীবনে আর কখনো আসবে না। আমি কিছু বললাম না, শুধু তার হাত দুটো আমার হাতে নিয়ে চুপচাপ ধরে রাখলাম, যেন সেই নীরব স্পর্শে সব কথা বলা হয়ে গেল। নীরবতার মধ্যে তার হাতের উষ্ণতা আমার হাতের ভেতরে ধরা ছিল। বাইরে বৃষ্টি যেন আরও জোরে পড়ছে, কিন্তু ঘরের ভেতর আমাদের নিজের এক আলাদা জগৎ তৈরি হয়ে গেছে। তিনি ধীরে ধীরে সোফায় বসে পড়লেন, আর আমাকে ইশারায় পাশে বসতে বললেন। আমি বসতেই তিনি জানালার দিকে তাকিয়ে বললেন, তুমি কি কখনো খেয়াল করেছ, কিছু মানুষ জীবনে হঠাৎ এসে এমনভাবে থেকে যায় যে তাদের ছাড়া ভবিষ্যৎ কল্পনাই করা যায় না? আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। কথাটা ছিল সরল, কিন্তু ভেতরে যেন গভীর এক অনুভূতি লুকিয়েছিল। আমি উত্তর দিলাম, হয়তো সেই মানুষগুলো আমাদের জীবনের অসম্পূর্ণ গল্পের হারিয়ে যাওয়া অধ্যায়, যাদের ছাড়া কাহিনী শেষ হয় না। তিনি আমার দিকে তাকালেন, চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি, কৃতজ্ঞতা, স্নেহ আর এক বিন্দু দ্বিধা। হঠাৎ খুব ধীরে আমার কাঁধে মাথা রেখে বললেন, আজ তুমি না থাকলে হয়তো আমি একাই বৃষ্টির রাত পার করতে পারতাম না। আমরা আর কোনো কথা বললাম না, শুধু বৃষ্টির শব্দ, নিঃশ্বাসের নীরবতা আর হৃৎস্পন্দনের তাল মিলিয়ে সেই রাত আরও গভীর হতে লাগল। রাত প্রায় গভীরের দিকে গড়াচ্ছে, জানালার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে, যেন প্রতিটা ফোঁটার সঙ্গে আমাদের নীরব কথোপকথন আরও গোপন হয়ে যাচ্ছে। তিনি মাথা তোলা ছাড়াই বললেন, জানো, কিছু সম্পর্কের নাম থাকে না, কিন্তু তবুও তাদের গুরুত্ব কোনো কম হয় না। আমি মৃদু হাসলাম। হয়তো নাম দেওয়া মানেই তাকে সীমাবদ্ধ করে দেওয়া, আর কিছু অনুভূতি সীমাবদ্ধতার মধ্যে বাঁচতে পারে না। তিনি ধীরে ধীরে সোজা হয়ে বসে আমার দিকে তাকালেন, চোখে অদ্ভুত এক আলো, যেন এই মুহূর্তে তিনি আর বাইরের পৃথিবীর মধ্যে কোনো দেয়াল রাখছেন না। হঠাৎ আমার হাত তার হাতে এসে মিলল, আমাদের দুজনের হাতের উষ্ণতা এক হয়ে গেল, যেন বাইরের বৃষ্টির ঠান্ডা আর এখানে পৌঁছতে পারছে না। মুহূর্তটা এতটাই শান্ত ছিল যে শুধু হৃৎস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল। তারপর তিনি খুব আস্তে, প্রায় ফিসফিসিয়ে বললেন, কখনো ভেবো না তুমি আমার জীবনে কেবল এক রাতের অতিথি। সেই কথাটা শোনার পর মনে হল বৃষ্টির শব্দও থমকে গেছে এক মুহূর্তের জন্য। বাইরের বৃষ্টি যেন আরও নীরব হয়ে এলো, শুধু ঘরের ভেতরে আমাদের মাঝের অদৃশ্য উষ্ণতার ঢেউ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আমি অনুভব করছিলাম তার হাতের মুঠো একটু শক্ত হল, যেন এই মুহূর্তকে ছেড়ে দিতে চান না। চোখে চোখ রেখে আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম। হঠাৎ তিনি হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে লুকিয়েছিল বছরের পর বছর জমে থাকা ক্লান্তি আর কিছু না বলা কথা। তুমি জানো, মানুষ শুধু সঙ্গ চায় না, চায় বোঝা হোক, অনুভব করা হোক। আমি ধীরে বললাম, হয়তো সেই কারণেই আজ আমরা এই মুহূর্তে একসাথে, কারণ তুমি আমার অনুভূতিগুলো বুঝতে পারছ, আমিও তোমারটা। তিনি মাথা নাড়লেন, আর সেই নীরব সম্মতি যেন অদ্ভুত এক শান্তি এনে দিল। আমাদের মাঝের দূরত্ব একটু একটু করে কমে এলো, কোনো বাড়াবাড়ি নয়, শুধু এক গভীর আলিঙ্গন।
যেখানে বাইরে বৃষ্টির ঠান্ডা হারিয়ে গেল আর ভেতরে রইল শুধু মানুষের প্রতি মানুষের নিঃশব্দ ভালোবাসা। সন্ধ্যের পর বৃষ্টি থেমে গেছে, কিন্তু জানালার কাছে বৃষ্টির ফোঁটার দাগ এখনও ঝিলমিল করছে। ঘরের আলো নরম হলুদ, যেন ইচ্ছে করেই চারপাশকে উষ্ণ আর নিরিবিলি করে রেখেছে। ম্যাডাম চুপচাপ সোফায় বসেছিলেন, হাতে ধরা এক কাপ চা। চা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মনে হল তিনি চায়ের স্বাদের চেয়ে বেশি ডুবে আছেন ভাবনার স্বাদে। আমি তার কাছে গিয়ে ধীরে বসে পড়লাম। কথা না বলেও বোঝা যাচ্ছিল আজ তার মনে অনেক কিছু ঘুরছে। তুমি জানো, জীবনের অনেক অধ্যায় আমরা নিজেরাও লিখি না, কেউ যেন লিখে দেয় আর আমরা শুধু অভিনয় করি। তিনি ফিসফিস করে বললেন। আমি তার দিকে তাকালাম, চোখে সেই চেনা ক্লান্তি, কিন্তু আজ সেখানে নতুন এক দৃঢ়তা। তাহলে আজ থেকে আমরা নিজেদের অধ্যায়টা নিজেরাই লিখব। আমার কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা ভেসে এলো। তিনি হালকা হেসে আমার দিকে তাকালেন, আর সেই মুহূর্তে আমাদের মাঝের বন্ধনটা যেন আরও মজবুত হয়ে গেল। নীরবে তার হাত আমার হাতে এসে মিশে গেল। শব্দহীন এক প্রতিজ্ঞা, যা শুধু আমরা দুজনেই বুঝতে পারলাম। সেই রাতটা যেন ছিল অন্যরকম শান্ত। বাইরে আকাশে ছিল অর্ধচন্দ্র, তার ফিকি আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছিল, আর চারপাশের সব শব্দ যেন মিলিয়ে গিয়েছিল। ম্যাডাম আর আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু নীরবতার ভেতরে ছিল এক অদৃশ্য কথোপকথন, যেন মন আর মন একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল। আমি আস্তে করে বললাম, জীবন যদি এতবার ভেঙে যায়, তবুও কি আবার গড়া যায়? তিনি একটু থেমে গভীর দৃষ্টিতে তাকালেন। গড়া যায়, যদি পাশে কেউ থাকে যে শুধু হাতটা শক্ত করে ধরে রাখে। সেই মুহূর্তে আমি বুঝে গেলাম, আমাদের এই যাত্রা শুধু অনুভূতির নয়, এটি ছিল একে অপরের জীবনের নতুন শুরু। আমরা ঠিক করলাম, অতীতের ক্ষত নিয়ে আর লড়াই করব না, বরং নতুন দিনের জন্য বাঁচব। মানুষের জীবনে ভালোবাসা যতটা প্রয়োজন, ততটাই প্রয়োজন সম্মান আর বোঝাপড়া। সেদিন রাতের প্রতিজ্ঞা ছিল, যে কোনো পরিস্থিতিতেই আমরা একে অপরের পাশে থাকব আর অন্যের জীবনে আলো ছড়ানোর চেষ্টা করব, যেমন আজ আমরা একে অপরের জীবনে করেছি। ভালোবাসা মানে শুধু অনুভূতির উষ্ণতা নয়, বরং একে অপরকে বোঝা, সম্মান করা আর বিপদের সময় হাত ছেড়ে না দেওয়া। যেই সম্পর্ক বোঝাপড়ার সম্মানের ওপর দাঁড়ায়, সেটিই সময়ের পরীক্ষায় টিকে থাকে। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।